রহিম। হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট আয়োজিত উন্মুক্ত ক্লাস। আজকে ক্লাসে এখন পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন সবাইকে সকলের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام ورحمة الله. আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك
بعبادة ربه أحدا صدق الله العظيم এরশাদ হচ্ছে তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপ্যায়নের জন্য থাকবে ফেরদাউসের বাগান, সেখানে তার চিরকাল থাকবে এবং কখনো সেই স্থান ছেড়ে অন্য কোথাও তাদের যেতে মন চাইবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো যদি আমার রবের কথা লেখার জন্য সমুদ্র কালিতে পরিণত হয় তাহলে সেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কথা শেষ হবে না, বরং এই পরিমাণ কালি আবারও যদি আনা হয় তাহলে তাও যথেষ্ট হবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমি তো একজন মানুষ তোমাদেরই মতো, আমার প্রতি ওহী করা হয় এই মর্মে যে এক আল্লাহ তোমাদের ইলাহ, কাজেই যে তার রবের সাক্ষাতের প্রত্যাশী তার সৎ কাজ করা উচিত এবং বন্দিগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরীক করা উচিত নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে। বরাবরই ওনার কোরআন তেলাওয়াত অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। স্যারের জন্য দোয়া করি উনি যেন আজীবন কোরআনের সাথে থাকতে পারেন এবং এবং কিয়ামতের কঠিন ময়দানে কোরআন যেন ওনার জন্য শাফায়াত করেন, সেই দোয়া থাকলো। তো আমরা যেহেতু অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে আর দেরি করতে চাচ্ছি না। আজকে আমাদের ক্লাসের টপিক হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। সবার কাছে আরেকবার বলছি, ক্রনিক কেস ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য অর্গান অফ মেডিসিন। তো এই বিষয়ে আমাদের আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার। স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জ্ঞান চর্চার জন্য সকালে আমাদের গ্রুপে যুক্ত হতে পেরে সেই মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আরো স্মরণ করি মুহাত্তাস সাহেব আলহামকে এবং আজকে যারা এই গ্রুপে যুক্ত হয়েছেন তাদেরকে সকালে শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের আমাদের আলোচ্য টপিক ক্রনিক কেস ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য অর্গান অফ মেডিসিন। আজকের এই টপিকে আমরা তৃতীয় পর্বে আলোচনা করব, কারণ ক্রনিক ডিজিজের চিকিৎসা আসলেই জটিল। তো ক্রনিক কেস কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় অর্গান অফ মেডিসিন অনুসারে, তো আজকে সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা গত 2 দিনে 2টা পার্টে ক্রনিক ডিজিজ আসলে কি আমরা কম বেশি ধারণা পেয়েছি। ক্রনিক ডিজিজ বলতে হ্যানিম্যান স্যার আমাদেরকে কি বুঝিয়েছেন, এটা অর্গানের সম্ভবত 72 নম্বর সূত্র এখানে উল্লেখ করা আছে। তো অনেকেই একই রকম ক্রনিককে গুলিয়ে ফেলেন। আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। সাপোজ ধরেন কেউ 5 বছর 7 বছর বা 10 বছর পেটের কোনো সমস্যা নিয়ে সাফার করতেছে, তার অ্যাসিডিটি। এখন অ্যাসিডিটির জন্য প্রায় তাকে অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হয়, ওষুধ খেলেই কম হয়ে যায়। আমরা ধরতে পারি উনি হোমিওপ্যাথিক ওষুধ নেন না, তো অ্যালোপ্যাথিক ওষুধ খান। 5 বছর 7 বছর 10 বছর ধরে অ্যাসিডিটিতে সাফার করতেছেন। এখন সর্বশেষ উনি সিদ্ধান্ত নিলেন আমি তো 5-10 বছর ধরে অ্যালোপ্যাথিক বিভিন্ন ওষুধ খাচ্ছি, এতে করে আমার এই অ্যাসিডিটি সাময়িক কমে আবার দেখা দেয়, ভালো হচ্ছে না, তো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যাই।
তো হোমিওপ্যাথি ডক্টরের কাছে যখন উনি আসেন, তো ইতিহাস নিয়ে জানতে পারা গেল যে উনি 3 বেলায় হোটেলে খাবার খান। তো হোটেলের খাবারের সাধারণত তেল মশলা একটু বেশি থাকে। তো ওনার হোটেলে যদি উনি খাবার না খান, সেই ক্ষেত্রে ওনার পেটের সমস্যা কিন্তু থাকে না। আর হোটেলে খাবার খাইলেই তার পেটের সমস্যা দেখা দেয়, অ্যাসিডিটি দেখা দেয়। এখন আমরা কি ধরে নিব যে আসলে উনি ক্রনিক ডিজিজে সাফার করতেছেন? কেউ কি বলতে পারবো আমরা যে এই যে 5-10 বছর ধরে উনি অ্যাসিডিটির জন্য অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছিলেন, তো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে খেয়ে যখন উনি ভালো হচ্ছিলেন না, তখন হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আসলেন একজন ডক্টরের কাছে। তো একটা পর্যায়ে ইতিহাস নিয়ে জানা গেল উনি হোটেলের খাবার খাইতেন এই 5-10 বছর, যার কারণে পেটের সমস্যা এইভাবে দেখা দিচ্ছে। কিন্তু হোটেলের খাবার না খাইলে তার পেটের সমস্যা দেখা দেয় না। আমরা কি ধরে নিব এটা আসলে ক্রনিক ডিজিজ? কেউ কি বলতে পারবো? হ্যাঁ, বলা যাবে। জি আঙ্কেল। হ্যাঁ, না, যেহেতু হোটেলের খাবার খেলে তার অ্যাসিডিটি হয়, না খেলে অ্যাসিডিটি হয় না, তাহলে তো এটা ক্রনিক ডিজিজ হবে না, এটা অ্যাকুইট ডিজিজ। জি ধন্যবাদ আঙ্কেল। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভিডিও সকলেই অফ করে রাখবো। জি, তো আমরা আসলে অনেকেই এই ভুলবশত কারণে এটাকে ক্রনিক মনে করি হয়তো 2-4 মাস, 6 মাস, 1 বছর কোনো ডিজিজে সাফার করতেছেন। তো এখন এটা আমরা মনে করি যে ক্রনিক ডিজিজ না। ক্রনিক ডিজিজ বা খ্যাটানো হ্যারিম্যান এটা বোঝাতে চান নাই। তার যদি কোনো ফান্ডামেন্টাল কজ থাকে, ফান্ডামেন্টাল কজ মিনস ম্যাথমেটিক কজ, যদি কিনা মেইনটেনিং কোনো কজ থাকে, এক্সাইটিং কোনো কজ থাকে, এই কজ দূর করলেই উনি কমফোর্ট ফিল করেন, রিলিফ ফিল করেন, তাহলে এটা কখনো ক্রনিক ডিজিজ হতে পারে না। ক্রনিক ডিজিজ যেটা শুরু হবে সেটা প্রথম দিন থেকেই ক্রনিক ডিজিজ, এবং এই রোগীকে কয়েকদিন পর পর কষ্ট দিবে, এটা সহজে ভালো হতে চাইবে না। এটাকে তথাকথিত অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে চাপা দেওয়ার চেষ্টা করলে এই ক্রনিক ডিজিজকে আরো বেশি জটিল আকার ধারণ করবে। তো দীর্ঘস্থায়ী একটা ডিজিজ, ক্রনিক ডিজিজ কি দীর্ঘস্থায়ী ডিজিজ। এটা বংশানুক্রমিক হতে পারে, আবার অর্জিত হতে পারে। এটা রিকারেন্ট হতে থাকবে, রিল্যাপসিং হতে থাকবে। আপনার ম্যাথমেটিক্যালি দেখা গেছে আমরা যে সমস্ত রেমেডি অ্যাপ্লাই করে থাকি, গভীর ক্রিয়াশীল অ্যান্টি ম্যাথমেটিক রেমেডি অ্যাপ্লাই না করা পর্যন্ত তার এই সমস্যা কিন্তু দূর হয় না। তাহলে আমাদেরকে রোগীর কনস্টিটিউশনাল ডিস্টারবেন্স যখন আমরা দূর করতে চাইব, তখন কিন্তু তার অ্যান্টি ম্যাথমেটিক রেমেডি অ্যাপ্লাই করতে হবে। আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি। আমরা ধরে নিতে পারি 10 বছর ধরে কেউ হাইপার টেনশনে আছেন। কত বছর? 10 বছর ধরে। এখন ডিউরেশনের দিক থেকে অনেকেই মনে করতে পারে এটা ক্রনিক। ডিউরেশনের দিক থেকে আমরা অনেকেই মনে করতে পারি এটা ক্রনিক, কিন্তু সেটা তো ক্রনিক নাও হতে পারে। সেটা কিভাবে? অর্গানন অফ মেডিসিনের আলোকে আমরা যখন এই কেসটা ইন্ডিভিজুয়ালি আমরা নেওয়ার চেষ্টা করব, ইন্ডিভিজুয়ালি ডিজিজ পিকচার পাওয়ার চেষ্টা করব যে কিভাবে তার এই হাইপারটেনশন শুরু হয়েছে, কি ধরনের চিকিৎসা চলতেছে, কি কি সিমটম তার সাথে আছে, তার মধ্যে আছে, কোনো মডালিটিস আছে কিনা, তার মেন্টাল ইমোশনাল সিমটম কি আছে, জেনারেল সিমটম কি আছে, প্রিভিয়াস তার যে সমস্ত ডিজিজ ছিল এই ডিজিজগুলো কিভাবে ভালো হয়েছে, সাপ্রেশন হওয়ার ইতিহাস আছে কিনা, মেডিসিনাল ইনডিউসড ডিস্টারবেন্স আছে কিনা, রোগের যে ইভ্যালুয়েশন কি সেটা খতিয়ে দেখার দরকার আছে। এখন আমরা ধরে নিতে পারি যে পারিবারিক চাপ, পারিবারিক টেনশন, অথবা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছেন, বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, অনেক টাকা পয়সা ব্যবসা বাণিজ্যে
লস খেয়েছেন, এখন এরপর থেকে তার এই হাইপার টেনশন শুরু হয়েছে। তার এই যে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে টেনশনে কারণে তার এখন উচ্চ রক্তচাপ দেখা দিল। এখন এটাকে যদি রিমুভ করা সম্ভব হয়, তার উচ্চ রক্তচাপ দূর করা সম্ভব। এই হাইপার টেনশন যদি দূর করা যায়, তার কিন্তু আর সমস্যা থাকবে না। এখন এটাকে আসলে ধরে নেব যে ক্রনিক কেস। আমরা ক্রনিক কেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি অ্যাফোরিজম নাম্বার 5 একটু গভীরভাবে চিন্তা করি, গভীরভাবে একটু পর্যবেক্ষণ করি, ক্রনিক ডিজিজ কেসের ম্যানেজমেন্টের মূল ভিত্তি এই অ্যাফোরিজম নাম্বার 5 এর মধ্যে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাফোরিজম। তো মোহাম্মদ সামিল হানিম্যান এখানে অনেকগুলো কথা বলেছেন। এখানে প্রবাবল এক্সাইটিং কজ কি, ক্রনিক ডিজিজের সিগনিফিক্যান্ট হিস্ট্রি কিন্তু আমাদের নিতে হবে। ফান্ডামেন্টাল এক্সাইটিং মেইনটেইনিং কজ এর কথা এখানে বলা আছে। এখন কেস চেকিং করার প্রথমেই আপনাকে কি জানতে হবে? কেস চেকিং করার প্রথমেই যেটা আমাদেরকে জানতে হবে যে রোগীর কি ধরনের রোগ হয়েছে, what disease does the patient have, রোগীর কি রোগ হয়েছে এটা আমাদের প্রথম স্তরেই কিন্তু জানতে হবে। এর পাশাপাশি এই যে রোগ শুরু হওয়ার যে সূত্রপাত, এটা কিভাবে রোগীর ক্ষেত্রে এই রোগটা কিভাবে বিকশিত হয়েছে, কিভাবে ডেভেলপ করেছে, এটা জানতে হবে। এখন ক্রনিক কেসের ক্ষেত্রে আমরা যদি একটু পর্যবেক্ষণ করি গভীরভাবে, সকল ক্রনিক কেস কিন্তু একরকম না। সকল ক্রনিক কেস কি একরকম? সকল ক্রনিক কেস কিন্তু একরকম না। আমরা গত দিনের লেভেল সার্ভেতে এগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আমরা সর্বপ্রথম দেখব যে তার পার্সোনাল হিস্ট্রি, অতীতে কি কি রোগে পেশেন্ট সাফার করেছিলেন, পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেইন্টস কি, তার ইটিওলজি কি ছিল, কোন কারণের ভিত্তিতে রোগী অসুস্থ হয়েছেন, এক্সাইটিং কজ, ফান্ডামেন্টাল কজ বা মেইনটেইনিং কজ, কোন ঘটনার পর থেকে তার রোগের সূত্রপাত, এটা যদি আমরা জানতে পারি তাহলে সেই ক্ষেত্রে মেডিসিন সহজ হয়। যদি মেইনটেইনিং কোন কজ থাকে, এক্সাইটিং কজ থাকে, সেই মেইনটেইনিং এবং এক্সাইটিং কজ দূর করার চেষ্টা করতে হবে। এখন এই মেইনটেইনিং কজের কারণে এখনো রোগ তার মধ্যে চলতেছে কিনা সেটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। রোগীর মধ্যে ক্যারেক্টারিস্টিক সিমটম কি আছে, এটা রোগীর ইন্ডিভিজুয়াল সিমটম কি আছে, এগুলো আদ্যবন্ধ জানতে হবে। রোগীর জেনারেল সিমটম কি আছে সেগুলো আদ্যবন্ধ জানার চেষ্টা করতে হবে। মেন্টাল অ্যান্ড ইমোশনাল সিমটম কি আছে, বর্তমানে কোন কোন ডিজিজেস সাফার করতেছেন, পূর্বে তার কোন কোন ডিজিজ ছিল, তখন মানসিক অবস্থা কেমন ছিল, এ টু জেড পাস হিস্ট্রি নিতে হবে। রোগীর পার্সোনাল হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রিতে কার কোন ডিজিজ আছে, এটা এ টু জেড জানতে হবে। অতীতের যে সমস্ত ডিজিজ ছিল পার্সোনাল হিস্ট্রিতে, সেগুলো এক্সটার্নালি ইন্টারনালি কি ধরনের মেডিকেশন অ্যাপ্লাই করা হয়েছে, সাপ্রেশন হয়েছে কিনা, এক্সটার্নালি কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কিনা, এবং এক্সটার্নালি কোনো অয়েন্টমেন্ট দেওয়ার ফলে, লোশন দেওয়ার ফলে, এক্সটার্নালি কোনো কিছু অ্যাপ্লাইয়ের ফলে সেই ডিজিজ ডিসঅ্যাপিয়ার হয়েছে কিনা, এবং এই
ডিজিজ ডিসেম্বর হওয়ার পর থেকে তার কি কি ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে আদ্যপান্ত ইতিহাস নিতে হবে। তার ফ্যামিলি হিস্ট্রি অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্যাটার্নাল ম্যাটার্নাল, মাতৃকুল এবং পিতৃকুল এই কি কি ডিজিজ ছিল এ টু জেড এটা হিস্ট্রি নিতে হবে। আমরা যখন এই ধরনের কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড জানতে পারবো, ম্যাথমেটিক ইন্টারপ্রিটেশন করতে পারবো, ম্যাথমেটিক ম্যানিফেস্টেশন জানতে পারবো, তখন কিন্তু রোগীর একটি সঠিক সুনির্দিষ্ট মেডিসিন আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা অনেকে হয়তো চিন্তা করি যে টোটালিটি অফ সিমটমস মিলিয়ে যদি ওষুধ দিতে পারি তাহলে মনে হয় কাজ হবে না। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে টোটালিটি অফ সিমটমস দিয়েই শুধু কিন্তু রোগীকে হ্যান্ডেলিং করা যাবে না। আমরা টোটালিটি অফ সিমটমস বলতে আসলে কি বুঝি? 10-20টা সিমটম নিলেই সেটা কি টোটালিটি অফ সিমটমস হবে? আমরা যারা সফটওয়্যার ইউজ করি, সফটওয়্যার থেকে রেপোর্টারাইজেশন করে 20-50টা রুব্রিক নিয়ে সেগুলো নিলে কি টোটালিটি অফ সিমটমস হবে না? সমস্ত লক্ষণ মিলিয়েই যদি আমরা মনে করি যে 20-50টা রুব্রিক নিয়ে টোটালিটি অফ সিমটমস হয়েছে, এটা কি টোটালিটি অফ সিমটমস বলে না। যে সমস্ত লক্ষণের মধ্য থেকে আপনার ক্যারেক্টারিস্টিক্স সিমটম আমরা পাবো, অর্থাৎ রুফস দেখবো, RUPS, রেয়ার, আনকমন, পিকিউলিয়ার, স্ট্রাইকিং অ্যান্ড সিঙ্গুলার সিমটম যখন দেখতে পাবো, বিশেষ বিশেষ অদ্ভুত অসাধারণ লক্ষণ আমরা রোগীর ক্ষেত্রে পাবো, মার্ক করবো, 5টি বা 10টি সিমটম নিয়েও সেটা টোটালিটি অফ সিমটমস হতে পারে। কিন্তু ওই সিমটমস গুলো ওই রোগীর জন্য ক্যারেক্টারিস্টিক্স হতে হবে। যে সিমটম গুলো একজন রোগীকে ইন্ডিভিজুয়ালাইজড করতে পারে, স্পেসিফাই করতে পারে, সিম্পলিফাই করতে পারে, সেই লক্ষণগুলোই হবে আপনার টোটালিটি অফ সিমটমস। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? এরপরে আমরা রেমেডি, কোন রেমেডি অ্যাপ্লাই করব, পোটেন্সি কত দিব, ডোজ কেমন হতে পারে, এরপরে রোগীর ফলো আপ দেখার চেষ্টা করব, রেসপন্স ইভ্যালুয়েশন কেমন রেসপন্স করতেছে। রোগীর ক্ষেত্রে আমরা প্রগনোসিস করব, ভাবি ফল বলে দিব যে আপনার এই সমস্যাগুলো আগে দূর হবে, এই সমস্যাগুলো পরে দূর হবে। এটা অর্গানন আমাদেরকে শিখিয়েছে, মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান স্যার আমাদেরকে অর্গাননে দেখিয়েছেন। আমরা ক্রনিক ডিজিজ যদি গভীরভাবে পর্যবেক্ষণ করি, অর্গানন যদি আমরা দেখি, আমরা ফিলোসফি যদি দেখি, হেডিংস ল অফ কিউর যদি দেখি, তাহলে অবশ্যই আমরা রোগীর ক্ষেত্রে প্রেডিকশন করতে পারি। এখন ডায়াগনোসিস এবং ইন্ডিভিজুয়াল ডিজিজ। ডায়াগনোসিস করলাম ধরেন ক্রনিক একজিমা, ডায়াগনোসিস করলাম কি ক্রনিক একজিমা। এখন প্যাথোলজিক্যালি আমরা এটাকে নাম দিয়েছি একজিমা। এখন এই একজিমার উপরে কি চিকিৎসা করা যাবে? না, একজিমার উপরে চিকিৎসা করা যাবে না। একজিমার ক্ষেত্রে আপনার হিস্ট্রি নিতে হবে যে এই একজিমা কখন বাড়ে, ইচিং কখন হয়, এটা উত্তাপে বাড়ে, শীতে বাড়ে, ঠান্ডায় বাড়ে, যদি চুলকিয়ে ছেড়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে অনুভূতি কেমন হয়, চুলকানোর পরে রক্ত বের হয় কিনা, সেখান থেকে ডিসচার্জ হয় কিনা, অথবা সাদা খোলস এর মতো উঠে কিনা, এরাশন কোথা থেকে শুরু হয়েছে, সাপ্রেশনের হিস্ট্রি আছে কিনা, তার ইমোশনাল হিস্ট্রি কেমন আছে, তার কোন কোন খাবারে এই ইচিং দেখা দিচ্ছে, ইচিং অ্যাগ্রাভেশন হচ্ছে, কোন সিজনে দেখা দিচ্ছে, তার বেইদিং এ কেমন লাগতেছে, গোসল করার পরে সে কেমন ফিল করতেছে, এটা দিনে রাতে দুপুরে কখন এটা বৃদ্ধি হচ্ছে, তার এই একজিমার কারণে ঘুমের মধ্যে কোনো প্রভাব পড়তেছে কিনা, তার থার্মাল রিলেশনশিপ, তার ক্ষুধা, তার পিপাসা, তার স্টুল, তার বিশেষ করে মহিলা রোগী হলে তার মেনস্ট্রুয়েশনের হিস্ট্রি জানতে হবে। এগুলো জানার পরে যখন এই কেসটাকে আমরা ইন্ডিভিজুয়ালাইজড করতে পারবো, সিম্পলিফাই করতে পারবো, স্পেসিফাই করতে পারবো, তখনই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ডিজিজ পিকচার তৈরি করা সম্ভব হবে এবং একটা সঠিক সুনির্দিষ্ট কারেক্ট রেমেডি আমরা দিতে সক্ষম হব।
আমরা কি ক্লিয়ার হতে পেরেছি? এখন টোটালিটি অফ সিমটমস ক্রনিক কেসের ক্ষেত্রে আমরা যে কথা বলতেছিলাম, যে অ্যাডভান্স ক্রনিক কেসের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ভুল করি যেটা, যে অতিরিক্ত লক্ষণ নেওয়া। এখন আপনি অতিরিক্ত লক্ষণ নিলেন, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে আপনি ইতিহাস নিলেন, অনেক লক্ষণ নিয়েছেন, 50 থেকে 100টা সিমটম নিয়েছেন, আপনি রেপার্টরি থেকে রুব্রিক নিয়ে রেপার্টরাইজেশন করে আপনি একটা মেডিসিন সামনে নিয়ে আসছেন। এখান থেকে কি আপনি, আপনার জ্ঞান যদি খুব ভালো না থাকে, আপনার জ্ঞান যদি অ্যাডভান্স লেভেলে না হয়, এতগুলো সিমটম নিয়ে আপনি কি সঠিক একটা রেমেডি দিতে পারবেন? এখন কম্পিউটার আপনার কিছু হেল্প করবে, কিন্তু সে তো মেডিসিন সিলেকশন করে দিবে না। 20-50টা 100টা সিমটম রেপার্টরি থেকে নিয়ে রুব্রিকের অ্যানালাইসিস করে আমরা প্রেসক্রিপশন দিতে পারবো, প্রেসক্রিপশন করতে পারবো? এখান থেকে আমাদেরকে বাছাই করতে হবে which symptoms are most characteristics of the patient। এই পেশেন্টের মধ্যে সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ কোনগুলো? এই বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলো হচ্ছে টোটালিটি অফ সিমটমস। তাহলে আমরা রুলসকে ভালো করে লক্ষ্য করবো, খেয়াল করব। রেয়ার, আনকমন, পিকুলিয়ার, স্ট্রাইকিং অ্যান্ড সিঙ্গুলার সিমটমকে বেশি গুরুত্ব প্রদান করব। তার মেন্টাল জেনারেল, তার ফিজিক্যাল জেনারেল, তার পার্টিকুলার সিমটমস কোন রেমেডির ক্ষেত্রে আমরা দেখবো যে মানে স্ট্রং ইন্ডিভিজুয়ালিটি আছে, কনকমিটেড সিমটম, সহগামী লক্ষণ, সহচর লক্ষণ কি কি আছে, সেগুলো গুরুত্ব প্রদান করব। 10টা কমন সিমটম থেকে 2টা তার ইমোশনাল সিমটম, তার মেন্টাল সিমটম, তার ক্যারেক্টারিস্টিক সিমটম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এরপরে দেখবো তার এটিওলজি। এখন ইটিওলজি ধরে কিন্তু আমরা একটা রেমেডির কথা চিন্তা করতে পারবো না, পারবো? এখন কারণ হতে পারে বৃষ্টিতে ভেজা, এখন কারণ হতে পারে বংশগত কোন দোষের কারণে রোগ সৃষ্টি হওয়া। তাহলে শুধুমাত্র গ্রিপ দেখেই, কারণ ধরেন গ্রিপ, সাইলেন্ট গ্রিপ আছে, এখন এই সাইলেন্ট গ্রিপ অনুযায়ী আপনি কি ইংলিশিয়া প্রথমে দিয়ে দিবেন? এই সাইলেন্ট গ্রিপ অনুযায়ী আপনি কি প্রথমে অ্যানাটমি দিয়ে দিবেন? এই সাইলেন্ট গ্রিপ অনুযায়ী আপনি প্রথমে কি স্ট্যাটিস্টিক্স দিয়ে দিবেন? আপনি সাইলেন্ট গ্রিপ দেখেই আরো যে সমস্ত রেমেডি আছে, সেই সমস্ত রেমেডির কথা আমরা প্রথমে চিন্তা করবো না। আমরা সমস্ত হিস্ট্রি নেওয়ার পরে ওই রোগীর মধ্যে ইগনিশিয়ার মতো সিমটম আছে কিনা, ওই রোগীর মধ্যে ল্যাক্টামিউরের মতো সিমটম আছে কিনা, ওই রোগীর মধ্যে স্টেমিসিকনিয়ার মতো সিমটম আছে কিনা, যখন আমরা জানতে পারবো যে গ্রিফের পর, তার সাইলেন্ট গ্রিফের পর মেন্টাল কি চেঞ্জ হয়েছে, তার কনসোলেশন করলে, সান্ত্বনা দিলে তার কেমন লাগে, সে একা থাকতে চায় কিনা, সে কাঁদতে পারে কিনা, তার এই গিফটটাকে সে সাপ্রেস করতেছে কিনা অথবা সে প্রকাশ করতেছে কিনা, তার রাগ আছে কিনা, তার এই গ্রিফের পর থেকে তার ইনসমনিয়া দেখা দিচ্ছে কিনা, নিদ্রাহীনতা দেখা দিচ্ছে কিনা, তার ফিজিক্যাল সিমটমস কি আছে, তার মডালিটিস কি আছে। এখন এটিওলজির ভিত্তিতে, কারণ তত্ত্বের ভিত্তিতে আমরা যদি মনে করি যে সাইলেন্ট গ্রিফ আছে মানেই ইগনিশিয়া, সাইলেন্ট গ্রিফ আছে মানে এন্টারটেইনমেন্ট, নো, এই ধরনের রেমেডি দেওয়ার কোনো সুযোগ নাই। এই ধরনের রেমেডি দেওয়ার সুযোগ আছে? এই ধরনের রেমেডি এইভাবে স্পেসিফিক ভাবে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সাইলেন্ট গ্রিপের পর থেকে তার মেন্টাল কি চেঞ্জ হয়েছে, তার মানসিক শারীরিক কি অবস্থা, তার ঘুমের কি অবস্থা, তার খাওয়া দাওয়ার কি অবস্থা,
তার চেহারার মধ্যে কি ধরনের অবস্থা দেখা দিচ্ছে, এটাকে চাপা রাখতেছে, তার রাগ আছে কিনা, ক্ষোভ আছে কিনা, বিরক্তি আছে কিনা, এই গ্রিপের পর থেকে তার নিদ্রাহীনতা দেখা দিচ্ছে কিনা, অনেক কিছুই যাচাই বাছাই করতে হয়। এরপরে আমরা ইটিওলজিক্যাল সাইড থেকে আমরা কেসটা আন্ডারস্ট্যান্ডিং করেই আমরা একটা কারেক্ট রেমেডি দিতে পারবো, আমরা অ্যাপ্রোপ্রিয়েট একটা রেমেডি দিতে পারবো। এরপরে আমরা মেইনটেনিং কজ যদি অ্যাডভান্সড ক্রনিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেইনটেনিং কজ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন কারো যদি এমন হয়ে থাকে ক্রনিক অকুপেশনাল এক্সপোজার, এখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডায়েট অ্যান্ড রেজিমেন, রিপিটেড সাপ্রেসিভ ট্রিটমেন্ট, অতীতে বারবার দমনকৃত চিকিৎসা, চাপা দেওয়া চিকিৎসা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এখন আমরা যদি মেইনটেনিং কজের ভিত্তিতে অ্যাডভান্স ক্রনিক যে ডিজিজগুলো দেখা দিচ্ছে, এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট আমরা কি করবো? ম্যানেজমেন্ট কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ধরেন কেউ হাঁপানিতে সাফার করতেছে, দীর্ঘদিন হাঁপানিতে সাফার করতেছে, এখন যে স্থানে উনি বসবাস করেন ওই স্থান স্যাঁতসেঁতে, ওই স্থানগুলো দেখা গেছে যে হাওড় বাওড়, নদী নালা, খাল বিল এর আশেপাশে যারা বসবাস করে অথবা স্যাঁতসেঁতে জায়গায় যারা বসবাস করে তাদের হাঁপানি আছে। এখন সাপোজ আপনি ন্যাপটন সাল্ট তার ক্ষেত্রে অ্যাপ্লাই করলেন, এখন ন্যাপটন সাল্ট অ্যাপ্লাই করলেই কি এই রোগী কি ভালো করা সম্ভব? নো। যখন এই মেইনটেনিং কজ আপনি দূর করতে না পারবেন, আমরা মেইনটেনিং কজ দূর করতে না পারবো শুধুমাত্র ন্যাপটন সাল্টের কমপ্লিমেন্টারি থোজার কমপ্লিমেন্টারি মেডোনিনাম এই ধারাবাহিকভাবে আমরা যদি মেডিসিন দিতে থাকি, রেমেডি দিতে থাকি, এই রোগী কি ভালো করা সম্ভব? নো, এই রোগীকে ভালো করা সম্ভব নয়। তার মেইনটেনিং কজটা কি সেটা অ্যাট ফার্স্ট দূর করতে বলেছেন মাতৃশ্রমিক হানিম্যান, অ্যাফরিজম নাম্বার 5, এটা যদি পড়েন ভালো করে দেখবেন। তো তাহলে মেইনটেনিং কজ দূর না করলে শুধু আমি ন্যাপটন সাল্ট, থোজা, মেডোনিনাম দিলেই কিন্তু এই রোগীকে ভালো করা সম্ভব না। অবশ্যই তার মেইনটেনিং কজ আগে দূর করতে হবে এবং তাকে চিকিৎসা দিতে হবে। এবং খাদ্যদ্রব্য, ধরেন জলজলীয় স্থানে বসবাস করা, অপরদিকে পানিতে যে সমস্ত শাকসবজি জন্ম নেয়, এই ধরনের শাকসবজি খাবার সে প্রতিনিয়ত খেতে থাকে, এই রোগীকে কিন্তু আপনি আরোগ্য দিতে পারবেন না। আরোগ্য দেওয়ার ক্ষেত্রে ক্রনিক ডিজিজে যারা সাফার করতেছেন, আরোগ্য দেওয়ার ক্ষেত্রে এই মেইনটেনিং কজ গুলো দূর করতে হবে, আদারওয়াইজ তাদেরকে কখনোই এই কঠিন ব্যাধি থেকে নিষ্কৃতি দেওয়া সম্ভব নয়, তাদেরকে আরোগ্য করা সম্ভব নয়। ওষুধ দেওয়ার পাশাপাশি তাকে কি করতে হবে? এই সমস্ত যে কজেশন আছে এই কজেশন দূর করতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। ধরেন কেউ গনোরিয়া সাফার করতেছে, এখন গনোরিয়ায় সাফার করতেছে, আপনি চিকিৎসা দিলেন, তো চিকিৎসা দিয়েছেন শুধুমাত্র পুরুষকে, স্ত্রীকে চিকিৎসা দেন নাই। বিবাহিত কোনো পুরুষ যদি গনোরিয়ায় আক্রান্ত হয়ে থাকেন, তো আমি কি করতেছি, আমরা গনোরিয়ার চিকিৎসা দিচ্ছি শুধুমাত্র পুরুষকে। এখন পুরুষকে যদি গনোরিয়ার চিকিৎসা দেওয়া হয়, সেটা সে নিজে অর্জন করেছে, এই পুরুষ নিজে এই গনোরিয়া অর্জন করেছে, অর্জিত গনোরিয়া, তাকে আপনি চিকিৎসা দিচ্ছেন, কিন্তু স্ত্রীকে চিকিৎসা দিচ্ছেন না। আপনি কখনো এই রোগীকে কমপ্লিটলি কিওর করতে পারবেন? অসম্ভব। আমরা কখনোই এই পেশেন্টকে আরোগ্য দিতে পারবো না। তার কারণ কি? আরোগ্যের ক্ষেত্রে যে বাধা, প্রতিবন্ধকতা, অবস্ট্যাকল টু কিওর, সেই বাধাটা কি? বাধাটা হচ্ছে যে আপনি গনোরিয়ার জন্য যে কোনো রিমেডি হতে পারে, সেটা সোজা হতে পারে, ক্যান্থারিজ হতে পারে, পালসিডেরা হতে পারে, মেডোনিনাম, XYZ অনেক রিমেডি হতে পারে, কিন্তু স্ত্রীর সাথে আবার ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে। এখন এই দোষ কি শুধু তার মধ্যে আছে, না তার স্ত্রীর মধ্যেও এই দোষ প্রবেশ করেছে? স্ত্রীর মধ্যেও এই দোষ প্রবেশ করেছে।
অতএব স্বামী স্ত্রী উভয়কেই চিকিৎসা দিতে হবে। এমনকি তাদের ওর যা সন্তান যদি গর্ভে থাকে, এই বাবা মায়ের পাপের কুফল ওই সন্তানের উপরে প্রভাব বিস্তার করবে। ওই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন সে সাইকোটিক দোষে দুষ্ট হয়ে আস্তে আস্তে সে বাড়তে থাকবে, তার শরীরে এই ধরনের সাইকোটিক ম্যানিফেস্টেশন তৈরি হবে। তাকেও আমরা যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট না দিতে পারি, দেখবেন সে যখন আবার নিষাদি করবে, দেখা গেছে তাদের আর সন্তান হচ্ছে না, বিভিন্ন ধরনের জটিলতা তার স্ত্রীর ক্ষেত্রে আবার দেখা দিচ্ছে, তাই না? এইভাবে বংশ পরম্পরায় ইনহেরিটেন্স আকারে এই ধরনের জটিলতা সৃষ্টি হতে থাকবে। তাহলে গনোরিয়া, সিফিলিস কত ভয়ঙ্কর ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে সমস্ত ডিজিজ আছে, এগুলো কিন্তু শুধুমাত্র একজনকেই চিকিৎসা দিলে আপনি আমি কিন্তু তাদেরকে আরোগ্য দিতে পারবো না। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। এরপরে সে আমরা সাপ্রেশনের বিষয়ে। সাপ্রেশন অনেক ধরনের সাপ্রেশন হতে পারে। হতে পারে ইমোশনাল সাপ্রেশন, হতে পারে লোকাল সাপ্রেশন। তো স্কিন ডিজিজ হয়েছে, আপনি মলম দিয়ে সেটাকে সাপ্রেস করেছেন, আপনার রাগ, ক্ষোভ, বিরক্তি, আপনার ইমোশনাল সাপ্রেসড হচ্ছে, এরপর আপনি আস্তে আস্তে অসুস্থ হচ্ছেন। আমরা সমাজের অসংখ্য মানুষকে দেখি যে পরিবারে স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, যৌথ ফ্যামিলিতে অনেক সময় এই ধরনের সমস্যা সৃষ্টি হয়, যে ঝগড়াঝাটি, গন্ডগোল, ক্ষোভ, বিরক্তি, রাগ এগুলো থাকে। তো যে সমস্ত রোগী তাদের ইমোশনকে সাপ্রেস করে, কারোর সাথে শেয়ার করে না, দেখবেন যাদের রাগ হয়েছে দু এক কথা বলে ফেললো, রাগ ঝেড়ে ফেললো, দেখবেন তার কোনো কষ্ট থাকে না। আর যেই মানুষটা ওই পরিবারে বসবাস করে মায়ের কথা শুনতেছে, বাবার কথা শুনতেছে, স্ত্রীর কথা শুনতেছে, কিন্তু সে নীরবে এই কষ্ট হজম করতেছে, একটা পর্যায়ে দেখা গেল এই ধরনের ইমোশনাল সাপ্রেশনের ফলে সে অসুস্থ হয়ে পড়তেছে। অনেক সময় তার হার্টের সমস্যা দেখা দিচ্ছে, তাই না? আমরা অনেক পেশেন্টদেরকে এইভাবে দেখি। তাহলে ইমোশনাল সাপ্রেশনের ফলে দেখবেন আপনি চিকিৎসা দিচ্ছেন, বাট বারবার প্রতিনিয়ত তার এই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। তার বাবা মা, তার স্ত্রী, তার সন্তান অথবা আত্মীয় স্বজন তাকে কটাক্ষ করে, ভালো চাকরি পায় নাই, লেখাপড়া শিখেছে, MA পাস করেছে, লেখাপড়া শেখার পরও ভালো চাকরি পায় নাই, ভালো কিছু করতে পারতেছে না। এই ধরনের সমাজে অনেক যুবক আছে যে এদেরকে ইমোশনাল সাপ্রেশন করার ফলেই বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে। তো শুধুমাত্র ওষুধ দিয়েই তাকে আরোগ্য করতে পারবেন না। ওষুধ দিয়ে কি শুধু আরোগ্য করতে পারবো? না, তাদেরকে কখনো এই ধরনের আরোগ্য দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই চাপ, পারিবারিক চাপ না কমাতে পারবে এবং পরিবারের সদস্য তাকে ভালোভাবে ট্রিট না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে শুধু হোমিওপ্যাথিক রেমেডি দিয়েই তাকে আরোগ্য করতে পারবো না। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা আজকের যে তৃতীয় পর্বে আলোচনা করতেছি, এটা অত্যন্ত অ্যাডভান্স লেভেলের আলোচনা। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ একটু পড়াশোনা করে আসার। তো এরপরে আর্টিফিশিয়াল যে সমস্ত ক্রনিক ডিজিজ আছে, তো সেগুলোর কথা যদি একটু আমরা চিন্তা করি, যেমন অর্গাননের সম্ভবত ৭৪ নম্বর সূত্র থেকে শুরু করে ৭৬ নম্বর সূত্রে এই সূত্রগুলোতে উল্লেখ করা আছে। তো আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ, ড্রাগ ইনডিউসড ক্রনিক ডিজিজ, ড্রাগ ইনডিউসড ক্রনিক ডিজিজ অ্যান্ড কমপ্লিকেশন যেটা, তো সেটা ধারণা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই সঠিক রেমেডি দিতে পারবো না, বা তাকে সেভাবে অ্যাডভান্সড কেস টেকিং যদি আমরা না করতে পারি, সেই ধরনের সমস্যা দূর করতে না পারি, তাহলে রোগীকে কখনোই আরোগ্য দিতে পারবো না। আমরা প্রথমে একটা এক্সাম্পল দিই। আমার একজন পেশেন্ট, তো উনি করোনাকালীন সময়ে অসুস্থ হয়েছেন। তো অ্যালোপ্যাথিক কোনো ওষুধেই কাজ করতেছে না, কোনো ওষুধে কাজ করতেছে না, একেবারে অজ্ঞান অচেতন অবস্থায়, কথা বলার শক্তি নেই, এত বেশি দুর্বল হয়ে পড়েছেন। তো ডক্টর আসাদুল্লাহ ভাইয়ের
বড় বোন। তো সর্বশেষ উনি ফোন দিলেন, নাসির ভাই আমার বোনটার অবস্থা খুবই খারাপ। তো কি সমস্যা? বললো কোনো অ্যান্টিবায়োটিক তার শরীরে কাজ করতেছে না, সকল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন অজ্ঞান অচেতন অবস্থায় আছে, কোন রকম ইশারা বুঝে, মানে তার চেতনা শক্তি ওইভাবে নাই, বা সে যে নিজেকে এক্সপ্রেস করবে, কথা বলবে, এতটাই দুর্বল হয়ে পড়েছে, এতটাই সে অসহায় হয়ে গেছে এই অ্যালোপ্যাথিক ওষুধ খেতে খেতে, তার কথা বলার শক্তি নাই, সমস্ত শরীর হিমাঙ্গ হয়ে গেছে, ঘাম আসতেছে, এখন কোনো ওষুধে কাজ করতেছে না। এখন অ্যান্টিবায়োটিক এত পরিমাণে যথেষ্ট তার অ্যাপ্লাই করা হয়েছে, এই অ্যান্টিবায়োটিকের কুফলেই আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। তা আমি যতটুকু অনলাইনে হিস্ট্রি নিয়ে জানতে পারলাম যে এক্সেসিভ অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে, এর ফলে প্রচন্ড দুর্বলতা। আপনারা সিনথেসিস রেপার্টরিতে দেখবেন উইকনেস ফ্রম অ্যান্টিবায়োটিক্স, তো একটা মাত্র রেমেডি পাবেন, সেটা হলো কার্বোভেজ। তো রোগীর ক্ষেত্রে আমরা কার্বোভেজের সিমটমও দেখেছিলাম। তো ইশারাই আমি জানতে বললাম যে ইশারায় আপনি জিজ্ঞেস করেন যে হাত দিয়ে ইশারা দেন যে ফ্যান ঘোরালে সে কেমন ফিল করে। তো ইশারায় উত্তর দিলেন যে হ্যাঁ, ফ্যান ঘোরালে উনি কমফোর্ট ফিল করেন। তো জোরে অথবা আস্তে, এটাও ইশারায় বোঝাতে চাইলেন, শুনতে পারছেন বাট উনি বলতে পারতেছেন না, এতটাই দুর্বল হয়ে গেছে। তো কার্বোভেজ দেওয়াতে ম্যাজিকের মতো কাজ করছে, কার্বোভেজ দেওয়াতে ম্যাজিকের মতো কাজ করছে। এখন ড্রাগ ইনডিউসড যে সমস্ত ডিজিজ, আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ দেখা দেয়, ড্রাগ ইনডিউসড কমপ্লিকেশন দেখা দেয়, সেই ক্ষেত্রে জীবন শক্তিকেই এগুলো রিমুভ করতে হয়। মোহাম্মদ স্যামুয়েল হ্যানিম্যান এই সূত্রগুলোতে বলেছেন, যদি কিনা ওষুধ সৃষ্ট রোগ জীবনী শক্তি দূর করতে না পারে, পৃথিবীতে এমন কোনো রেমেডি মানে আবিষ্কার হয় নাই যে ওই রেমেডি তাকে আরোগ্য করে দিবে। জীবনী শক্তি যদি এগুলো দূর করতে পারে, রিমুভ করতে পারে, তারপরেই কিনা সে আরোগ্য হবে। আদারওয়াইজ শুধু ওষুধেই কিন্তু সে ভালো হবে না। অনেক সময় দেখবেন ওষুধ কাজ করতেছে না, তার মানে কি জীবনের শক্তি ডিক্লাইন পজিশনে চলে গেছে। এখন তাকে সুনির্দিষ্ট সুনির্বাচিত ওষুধ দিলেও রোগীকে ভালো করা সম্ভব হবে না। এই জন্য ড্রাগ ইনডিউসড কমপ্লিকেশন আগে দূর করতে হবে। আপনি এখানে টোটালিটি অফ সিমটমস নিয়ে কখনো ওই রোগীকে একটি সঠিক রেমেডি দিতে পারবেন না, অসম্ভব। তাহলে অ্যাডভান্স কেস টেকিং এর ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তাহলে ড্রাগ হিস্ট্রি আমাদের জানতে হবে না, ড্রাগ হিস্ট্রি জানতে হবে। তো কি মেডিসিন দেওয়া হয়েছে, কতদিন ধরে দেওয়া হয়েছে, কি পরিমাণে তার ডোজটা ছিল, এবং সিমটম শুরু হওয়ার আগে এবং পরে কি অবস্থা ছিল, সিমটম সাপ্রেস করেছে কিনা, সিমটম নতুন করে সৃষ্টি হয়েছে কিনা, এগুলো একটু জানতে হয়। এখন শুধু অ্যালোপ্যাথিক চিকিৎসায় কি রোগ সৃষ্টি হয়? ড্রাগ ইনডিউসড যে কমপ্লিকেশন, আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ শুধু কি অ্যালোপ্যাথিতে হয়? নো, শুধুমাত্র অ্যালোপ্যাথিতে হয় না, সেটা হোমিওপ্যাথিতেও হয়, সেটা হার্বাল চিকিৎসাও হয়, সেটা কবিরাজি চিকিৎসাতেও হয়। সেই ক্ষেত্রে আমাদের একদম নিখুঁত ভাবে এগুলো দেখতে হবে, কেয়ারফুলি এটা টেস্টিং করতে হবে। কেয়ারফুলি যখন আমরা টেস্টিং করব, তখন বুঝতে পারবো যে কোন ডিজিজটা আগে হয়েছে, কোন ডিজিজটা পরে হয়েছে, এটার কমপ্লিকেশন কি দেখা দিয়েছে, এইগুলো আদ্য পর্যন্ত জানার পরেই কিন্তু একটা রেমেডি দেওয়া সম্ভব। এরপরে আমরা মায়াজমেটিক যে বিষয়গুলো, মায়াজম। তো মায়াজম এটা হ্যানিম্যানের দেওয়া কিন্তু শব্দ না। হ্যানিম্যানের এই শব্দ দেখবেন, হ্যানিম্যানের সৃষ্ট এই শব্দ না, এটা আরো আগে, হ্যানিম্যানের আরো আগে সম্ভবত সক্রেটিস এই মায়াজম সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। তো মায়াজম সম্বন্ধে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা ক্রনিক ডিজিজ এর পেশেন্টদেরকে হ্যান্ডেলিং করতে পারবো না, তাদেরকে আরোগ্য দিতে পারবো না। মোহাম্মদ স্যামুয়েল হ্যানিম্যান কখন এই ক্রনিক ডিজিজের কথা চিন্তা করেছিলেন? যখন স্বল্প ক্রিয়াশীল রেমেডি জটিল জটিল রোগের ক্ষেত্রে অ্যাপ্লাই করার পরেও এই স্বল্প ক্রিয়াশীল মেডিসিন রেমেডি তার কাজ করতেছে না,
বারবার রিকারেন্ট করতেছে, রিল্যাপস করতেছে, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে এর পিছনে এমন কোনো কারণ আছে, সেই কারণের ফলে রোগীকে আরোগ্য করা যাচ্ছে না। হতে পারে সেটা সোরা, হতে পারে সাইকোসিস, হতে পারে সিভিলিস। তো সোরিক ম্যানিফেস্টেশন, সাইকোটিক ম্যানিফেস্টেশন, সিভিলিটিক ম্যানিফেস্টেশন, এগুলো আদ্যপর্যন্ত জানতে হবে। তারপরেই কিনা এখন সোরিক মানে কি সালফার সোলিনাম? নো। সাইকোটিক মানে কি থুজামেলিনাম? সিভিলিটিক মানে কি মার্সল সিভিলিনাম? টিউবারকুলার মানে কি টিউবারকুলিনাম ব্যাসিলাম? নো, এটা না। সোরা মানে কি চুলকানি? সাইকোটিক মানে কি আসিল টিউমার? সিভিলিটিক মানে কি গ্যাংগ্রিন? টিউবারকুলার মানে কি যক্ষা? না। সোরা হচ্ছে একটা মাইজমেটিক অবস্থা, সাইকোসিস হচ্ছে একটা মাইজমেটিক অবস্থা, সিভিলিস হচ্ছে সিভিলিটিক ম্যানিফেস্টেশন, এটা মাইজমেটিক একটা অবস্থা, টিউবারকুলার সেটাও একটা মাইজমেটিক অবস্থা। এই সম্বন্ধে যদি আমাদের আদ্যপন্ত ধারণা না থাকে, তাহলে অবশ্যই আমরা ভুল পথে পরিচালিত হব। এরপরে আমরা যারা রেপার্টরি ইউজ করি, রেপার্টরাইজেশনের অ্যাডভান্স স্ট্র্যাটেজি যদি আমাদের জানা না থাকে, একটা ক্রনিক কেসের ক্ষেত্রে সব সিমটম নিয়ে আমরা যদি রেপার্টরাইজেশন করেই একটা রেমেডি দেওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই ওই যন্ত্র, এই টুলস আপনাকে ভুল পথে পরিচালিত হবে। এখন অনেকে আমাকে বলেন আমি শুধু রেপার্টরি বেসড চিকিৎসা দিই। আমি যদি শুধু রেপার্টরি বেসড চিকিৎসা দিতাম, তাহলে কখনোই জটিল রোগীদেরকে এইভাবে কমপ্লিকেটেড যে সমস্ত পেশেন্ট আমরা হ্যান্ডেলিং করি, তাদেরকে এইভাবে আরোগ্য দিতে পারতাম না, তাই না? এখানে আমরা ধরে নেব, ধরেন পেশেন্টের মধ্যে 30টা সিমটম আছে। তো 30টা সিমটমের মধ্যে 10টা কমন সিমটম, 5টা প্যাথোলজিক্যাল সিমটম, 4টা মেন্টাল সিমটম, 3টা ফিজিক্যাল জেনারেল সিমটম, 4টা মডালিটিস, আর 2টা হচ্ছে পিকুলিয়ার সিমটম। এখন রেপার্টরাইজেশনের ক্ষেত্রে আমরা কি করব? পিকুলিয়ার সিমটমকে বেশি গুরুত্ব দেব, এরপরে জেনারেল সিমটমকে গুরুত্ব দেব, এরপরে স্ট্রং মডালিটিস কি আছে সেটাকে গুরুত্ব দেব, ইম্পর্টেন্ট মেন্টাল সিমটম কি আছে, তার ইমোশনাল সিমটম কি আছে সেটার গুরুত্ব দেব। তারপরেই কিনা আপনার রেপার্টরাইজেশন অনুযায়ী একটা রেমেডি যখন সামনে আসবে, তখন এই রেমেডি কেন্দ্রিক মেট্রিমেডিকে পেওরা অথবা অথেন্টিক যে সমস্ত মেট্রিমেডিকা আছে, এই মেট্রিমেডিকা থেকে আমরা সম্ভাব্য যে সমস্ত রেমেডি 1 থেকে 5 পর্যন্ত রেপার্টরাইজেশন করে 1 থেকে 5 বা 1 থেকে 10 পর্যন্ত রেমেডিগুলো আসছে, ফার্স্ট স্টেপে আমরা ওই 5টা বা 10টা রেমেডি থেকে প্রথম রেমেডি বেশি নাম্বার পেয়েছে এই অনুযায়ী আমরা একটা ওষুধ দিয়ে দেবো, এটা না। আমরা মেট্রিমেডিকা দেখব, মেট্রিমেডিকা থেকে কমপ্লিট পিকচার আমরা কম্পেয়ার করব ওই রেপার্টরি থেকে আমরা যে সমস্ত রেমেডি সামনে দেখব। এরপরে ক্লিনিক্যাল যে জাজমেন্ট, পেশেন্টের অ্যাকচুয়াল টোটালিটির সাথে আমরা কোহেরেন্ট রেমেডি এরপরে নির্বাচন করব। এরপরেই কিনা তার হয়তো ওষুধে কাজ করা শুরু করবে। এখন ওষুধে কাজ করবে কিভাবে, কতটুকু করবে, এই বিষয়ে আরো অনেক গভীরে যেতে হবে। এখন আমরা যদি রেপার্টরাইজেশন করে রেমেডি একটা রেপার্টরি ওয়াইজ সামনে একটা রেমেডি নিয়ে আসি, কিন্তু এই রেপার্টরি যদি ভালোভাবে না করা যায়, রেপার্টরাইজেশন এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমি রেপার্টরাইজেশন করলে একরকম হবে, আপনি করলে আরেক রকম হবে, আরেকজন করলে আরেক রকম হবে। কারণ এটা ডিপেন্ড করবে আপনার স্কিলের উপরে। এটা ডিপেন্ড করবে কিসের উপরে? স্কিলের উপরে। আপনার আমার স্কিল যেমন, আপনার আমার মেট্রিমেডিকা, আপনার আমার ফিলোসফি, আপনার আমার সাইকোলজিক্যাল নলেজ যার যত বেশি হবে, তার তত বেশি রেপার্টরাইজেশন ভালো হবে। এখন অর্গান সম্বন্ধে আমার ধারণা নাই, আমার মেট্রিমেডিকা সম্বন্ধে ধারণা নাই, আমার
রেপার্টরি সম্বন্ধে ধারণা নাই, আমি যদি রেপার্টরিজেশন করেই, আমরা ক্যালকুলেশন করেই, হ্যাঁ, একটা ম্যাথমেটিক্যালি একটা যে মেডিসিনটা বেশি পাচ্ছে, রেমেডিটা নাম্বার বেশি পাচ্ছে, ওইটা আগে আসা মানেই কিন্তু সঠিক মেডিসিন নয়। আমাকে অসংখ্য ডক্টর আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠান যে স্যার আমি তো এই রোগীর ক্ষেত্রে রেপার্টরিজেশন করে এই মেডিসিন আসছে, তাহলে কি এই মেডিসিন অ্যাপ্লাই করবো, এই রেমেডি অ্যাপ্লাই করবো? নো। এখন অবজারভেশন আপনি করেছেন, আপনি বলতে পারবেন যে কি অবজারভেশন করেছেন, আপনার অবজারভেশনের মধ্যে কি ছিল। অবজারভেশন করেছে আরেকজন ডক্টর, তো উনি রেপার্টরিজেশন করেছেন ওনার জ্ঞানের ভিত্তিতে। আমি কি এখন বলতে পারবো যে আপনার রেমেডি সঠিক আছে, আপনি দেন? নো, এইভাবে বলার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়ালি পেশেন্ট থেকে নেওয়ার চেষ্টা করি, এবং এক একজনের কেস নেওয়ার টেকনিক এক এক রকম। এনিওয়ে, তাহলে আমরা বলতেছিলাম যে 30টা সিমটমের মধ্যে এই যে সিমটম গুলো উল্লেখ করলাম, যে মেন্টাল, জেনারেল, ফিজিক্যাল, এরপরে প্যাথোলজিক্যাল, কমন অথবা পিকুলিয়ার যে সিমটম গুলো আমরা নিলাম, এরপরে আমরা মেডিসিন হয়তো ধরে নিলাম রেপার্টরিজেশনের ভিত্তিতে সালফার, লাইকোপোডিয়াম, আর্সেনিক, ন্যাট্রামিয়ার, 4টা রেমেডি সামনে আসলো। স্কোর অনুযায়ী সালফার বেশি নাম্বার পাইলো, এরপরে লাইকোপোডিয়াম একটু কম পেয়েছে, আর্সেনিক একটু তার থেকে কম পেয়েছে, ন্যাট্রামিয়ার তার থেকে আরো কিছু কম নাম্বার পেয়েছে। এখন সরাসরি কি সালফার বেশি নাম্বার পেয়েছে বিধায়ী আমি সালফার অ্যাপ্লাই করবো? নো। এই ক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ করে দেখব তার মধ্যে সালফার এর লক্ষণ আছে কিনা, মেট্রিমেডিকা থেকে এটা জাজমেন্ট করবো, জাস্টিফাই করবো। লাইকোর সিমটম তার মধ্যে আছে কিনা, আর্সেনিকের সিমটম তার মধ্যে আছে কিনা, ন্যাট্রামিয়ারের মতো সিমটম আছে কিনা। কমপ্লিট মেট্রিমেডিকার যে পিকচার, এটা সালফার কি কভার করছে কিনা। যদি না করে তাহলে দ্বিতীয় রেমেডি, তৃতীয় রেমেডি বা চতুর্থ রেমেডি, অথবা রেপার্টরিজেশন করে 10 নম্বরের মেডিসিন থেকেও কিন্তু আমি 15 নম্বর বা 20 নম্বর মেডিসিনে চিন্তা করি। কেন চিন্তা করি? দেখা গেছে এটাকে ইভ্যালুয়েশন করে, এটাকে সিম্পলিফাই করে, স্পেসিফাই করে, অথবা যাচাই বাছাই করে মনে হয়েছে এই সিমটম গুলো ক্যারেক্টারিস্টিক সিমটম, এই সিমটমের ভিত্তিতে ন্যাট্রামিয়ার মনে হয়েছে, ন্যাট্রামিয়ার অ্যাপ্লাই করতে হবে। এখন রেমেডি সিলেকশনের ক্ষেত্রে আমরা আরেকটু চিন্তা করব গভীরভাবে, কোন কোন জায়গা থেকে তার এই সমস্যা সৃষ্টি হয়েছে, ইটিওলজিক্যাল সাইডটা কি ছিল, আমরা ক্রোনোলজিক্যালি এটা চিন্তা করে তখন এই রেমেডি অ্যাপ্লাই করবো। এখন পোটেন্সির কথা চিন্তা করি, অনেকে আমরা শততমিক অ্যাপ্লাই করি, অনেকেই 50 সহস্রতমিক অ্যাপ্লাই করি। এখন পোটেন্সি এবং ডোজ ক্রনিক কেসের ক্ষেত্রে এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। সম্ভবত অর্গাননের 246 থেকে 47, অ্যাফোরিজম 246 থেকে 47 সূত্রে মাতুসামিল হ্যানিম্যান ক্রনিক কেসের ক্ষেত্রে অ্যাকুরেটলি সিলেক্টেড যে সমস্ত রেমেডি আসবে, এই ক্ষেত্রে স্মল ডোজ দিব, লার্জ ডোজ দিব, এটাকে রিপিটেশন করব, এ টু জেড কিন্তু এখানে এই সূত্রগুলোতে উল্লেখ করা আছে। এখন অনেকেই সিএম পাওয়ারের ওষুধ প্রতিদিন অ্যাপ্লাই করতে দেন, বিশেষ করে অনেকে আছেন মাইন্ড মেথডের, তো কার্বোভেজ সিএম ঘন ঘন অ্যাপ্লাই করতে বলেন। এটা কি অর্গাননের একটি সূত্রে লেখা আছে? ওষুধি ক্রিয়া শুরু হওয়া মাত্রই যতদিন পর্যন্ত এই রোগী ভালো ফিল করবে ততদিন পর্যন্ত আর কোনো রিপিটেশন করা যাবে না। আমরা ঘন ঘন অ্যাপ্লাই করি, ধরেন 30 পাওয়ারের অথবা 200, কয় ডোজ সে খাবে, কতবার খাবে। ওষুধ দেওয়ার পরে ক্রিয়া শুরু হওয়া মাত্রই ওষুধ স্টপ থাকবে। আমি 200 দিয়ে এমনও দেখেছি যে 3 মাস ক্রিয়া চলতে দেখেছি, কিন্তু সকল রেমেডির ক্রিয়া 3 মাস চলতে নাও পারে। তার ক্ষেত্রে রোগের গভীরতা, তার ভাইটাল ফোর্স, এগুলো সবকিছু ডিপেন্ড করে কতদিন ক্রিয়া চলবে। আমি এমনও পেশেন্ট পেয়েছি যে ন্যাট্রামিয়ার LM 4 পাওয়ার দিয়েছি,
হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন শুরু হয়েছে। তো আমরা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হলে মনে করি যে 2-5 দিন 10 দিনে চলে যায়, কিন্তু সকল রোগের ক্ষেত্রে, সকল রোগের ক্ষেত্রে 2-5 দিনের মধ্যেই এই কষ্ট যাবে না। আমি এমন পেয়েছি 3 মাস পরে গিয়ে রোগীর ফিজিক্যাল সিমটম চেঞ্জ হচ্ছে, কিন্তু মেন্টাল সিমটম খুব দ্রুত চেঞ্জ হবে। মেন্টাল সিমটম আগে ইমপ্রুভমেন্ট হবে, ফিজিক্যালি পরে হবে। তো ওষুধ দেওয়ার পরে আগে রোগীর ঘুম হতো না, ওষুধ দেওয়ার পর রোগীর ঘুম হয়। আগে মানসিক অবস্থা ভালো ছিল না, এখন রোগীর মানসিক অবস্থা ভালো আছে, খাওয়া দাওয়া ভালো আছে, প্রস্রাব পায়খানা, তার ডিসচার্জ, মেনস্ট্রুয়েশন সবকিছু ভালো আছে, বাট স্কিন ডিজিজ বেড়ে গেছে। তার মানে কি আমি মেডিসিন চেঞ্জ করবো? না, মেডিসিন চেঞ্জ করবো না, রেমেডি এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। 3 মাস পরে গিয়ে ডক্টর আলাউদ্দিন স্যার, তো যাকে আমি চিকিৎসা দিচ্ছিলাম, উনি একজন বিএসএম ডক্টর, ওনার হাজবেন্ডও বিএসএম ডক্টর। তো ওনাদেরকে আমি রেমেডির কথা বলতাম না, তো আমি ওষুধ দিয়েছিলাম ন্যাকটামিওর। তো ন্যাকটামিওর উনি এত বেশি সেন্সিটিভ, এত বেশি ওভার সেন্সিটিভ যে 4-5বার কাটিং করলেও এইভাবে অ্যাগ্রাভেশন হয়। তো উনি সর্বশেষ আলাউদ্দিন স্যারকে গ্রুপ কলে নিলেন, উনি আছেন, আমি আছি। তো আমি রোগীকে বললাম যে যেহেতু আপনি ডক্টর, আপনাকে রেমেডি আমি আপাতত বলতে চাচ্ছি না। তো স্যারকে পরে বললাম, স্যার আমি 3 মাস ওনাকে ফাইটামের উপর রেখেছি, প্লাসিবোর উপর রেখেছি, আমি এখান থেকে 1 চুল পরিমাণ নড়তে চাই না। তো আলাউদ্দিন স্যার বরিশালে উনি প্র্যাকটিস করেন, ওনার প্র্যাকটিস মাশাআল্লাহ ভালো, যতটুকু জানি, এবং অর্গানন সম্বন্ধে বেশ ভালো ধারণা আছে। তো যাই হোক, আমি স্যারের সাথে কথা বললাম, বলার পরে বললাম, না আপনি সঠিক জায়গায় আছেন, এখান থেকে নড়বেন না। তো আমরা অনেকেই কিন্তু মেডিসিন বারবার চেঞ্জ করি, এই বারবার রেমেডি চেঞ্জ করার ফলেই রোগী আর হ্যান্ডেলিং করতে পারে না, আমাদের আয়ত্তের বাইরে চলে যায়। এদিকে অবশ্যই আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা আরো অ্যাডভান্স লেভেলের হতে হবে। এখন রিমেডি ঠিক আছে, কিন্তু আপনি রং রিপিটেশন করতেছেন। কারেক্ট রিমেডি দিয়েছেন, বাট রং রিপিটেশন করতেছেন, বারবার ভুল প্রয়োগ করতেছেন। ঠিক আছে, মেডিসিন ঠিক হলো, রেমেডি ঠিক হলো, কিন্তু প্রয়োগ পদ্ধতি আপনার বারবার রিপিটেশন করার ফলে কি হচ্ছে, আননেসেসারি অ্যাগ্রাভেশন হবে এই রোগের ক্ষেত্রে। কি হবে? আননেসেসারি অ্যাগ্রাভেশন হবে। তাহলে রেমেডি ঠিক আছে, যদি কিনা রং রিপিটেশন হয়, রোগীর অবস্থা 12টা বেজে যাবে। এখন রং রেমেডি যদি হয় আর রিপিটেড ডোজ হয়, তখন কি হবে? আরো বেশি ক্ষতি হবে না? আরো বেশি ক্ষতি হবে, আরো বেশি ক্ষতি হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের রেমেডি শুধু সিলেকশন করলে হবে না, বারবার যদি এটা রিপিট করা হয় সেটাও ক্ষতির কারণ হবে। আবার রেমেডি রং হয়েছে এবং সেই সাথে রিপিটেড ডোজ হয়েছে, সেই ক্ষেত্রে আরো মারাত্মক ক্ষতি হবে। নেভার রিপিটেড সিম্পলি বিকজ দ্য পেশেন্ট has not improved today. তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমরা কখনোই রেমেডিকে রিপিট করব না। আমরা শুধুমাত্র রোগীর আজকে হয়তো অবস্থার উন্নতি হয় নাই, ধরেন আপনি যে ওষুধ দিয়েছেন, তো রোগীর অবস্থার উন্নতি হয় নাই, উন্নতি না হলে কি বারবার এটাকে রিপিট করবো? না, বারবার এইভাবে রিপিট করার কোনো সুযোগ নাই। সর্বপ্রথম এট ফার্স্ট যেটা আমাদের অবজারভেশন করতে হবে, রেমেডি রেসপন্স শুরু করেছে কিনা, রেমেডি ক্রিয়া শুরু করেছে কিনা, এক্সাইটিং যে সিমটম ছিল, এক্সাইটিং কজ ছিল, সেটা পরিবর্তিত হচ্ছে কিনা, পেশেন্ট জেনারেলি ভালো ফিল করতেছে কিনা, পেশেন্টের স্লিপ ভালো হচ্ছে কিনা, পেশেন্টের এনার্জি লেভেল একটু ভালো কিনা, তার প্যাথোলজি স্টেবল আছে না আনস্টেবল আছে, তার নতুন কোনো সিমটম দেখা দিয়েছে কিনা, নিউ সিমটম এসছে কিনা, ওল্ড সিমটম ফিরে এসেছে কিনা, অ্যাগ্রাভেশন হয়েছে, কতটুকু অ্যাগ্রাভেশন হয়েছে, কতদিন ধরে অ্যাগ্রাভেশন চলতেছে, এগুলো না জেনেই আমরা প্রতিনিয়ত ওষুধ দিতে থাকি, মুড়ি মুরগির মতো দিতে থাকি, রোগীও মুড়ি মুরগির মতো খেতে থাকে, রোগীর অবস্থা 12টা বাজবে না। এরপরে ফলো আপ,
দেখতে হবে, ফলো আপে এসে দেখতে হবে যে পেশেন্টের ডিজিজ, পেশেন্ট মেন্টালি ফিজিক্যালি কেমন ফিল করতেছে, ওভারঅল পেশেন্টের কি অবস্থা। এখন ক্রনিক কেস ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয় যে ধরেন পেইন, এখন পেইনের ক্ষেত্রে আপনি একটা রেমেডি অ্যাপ্লাই করলেন, করার পরে দেখা গেছে তার ঘুমের সমস্যা দেখা দিল, ক্ষুধা বন্ধ হয়ে গেল, পেইন 50% কম হয়ে গেছে। আমরা ভালো করে লক্ষ্য করি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হতে পারে তার রিউমেটিক পেইন, সে রিউমেটিজমে সাফার করতেছে, ওষুধ দেওয়ার পরে 50% ব্যথা কম হয়ে গেছে, কিন্তু তার ঘুম ভালো হচ্ছে না, তার ক্ষুধা কম হয়ে গেছে, এনার্জি লেভেল কম হয়ে গেছে, অ্যাংজাইটি দেখা দিয়েছে, শুধুমাত্র ব্যথা কম হয়ে গেছে। আমরা কি ধরে নেব না রোগীর ইনকারেক্ট রেমেডি হয়েছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেমেডি হয়েছে? আমরা কি ধরে নেব না? অবশ্যই ভুল পথে পরিচালিত হচ্ছে। ব্যথা কমে যাওয়া মাত্রই মনে করা উচিত নয় যে রোগীর ক্ষেত্রে ওষুধ কাজ করছে, নো, এটা বলার কোনো সুযোগ নাই। যদি মেন্টালি ভালো ফিল করতো, এরপরে তার ব্যথা প্রথমেই বেড়ে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয়ে আস্তে আস্তে এটা কম হতো, তখন ধরে নিতাম এই রোগী ভালোর দিকে যাবে। ধরেন স্কিন ডিজিজের কথা বলি, এখন স্কিন ডিজিজ সাময়িকভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার এনার্জি লেভেল ভালো, তার ঘুম ভালো, তার অ্যাপিটাইট ভালো, ওভারঅল তার ভাইটালিটি ভালোর দিকে, তাহলে আমরা ধরে নেব রোগী ভালোর দিকে যাচ্ছে। লোকালি কোনো ইমপ্রুভমেন্ট হলে, জেনারেলি কোনো ইমপ্রুভমেন্ট হলেই আমরা ধরে নিব না আমরা সঠিক পথে আছি। মেন্টাল ইমপ্রুভমেন্ট আগে আসতে হবে, ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট পরে আসতে হবে। রোগীর সামগ্রিক অবস্থা কি, রোগী সামগ্রিকভাবে আগের চেয়ে কেমন আছে, তার চিফ কমপ্লেইন্টস কতটা পরিবর্তিত হয়েছে, তার চিফ কমপ্লেইন্টস কতটুকু গেছে, এনার্জি লেভেল কেমন আছে, তার স্লিপ কেমন আছে, তার অ্যাপিটাইট কেমন আছে, তার থার্স্ট কেমন আছে, তার টেম্পারেচার কেমন আছে, তার ইমোশনাল মেন্টাল সিমটম কেমন আছে, অতীতে চাপা দেওয়া যে সমস্ত রোগ হেরিংস ল ফলো করে কিনা, ওল্ড সিমটম ফিরে আসছে কিনা, এগুলো অবজারভেশন করতে হয়। তারপরেই কিনা আমরা বলতে পারি যে ওষুধটি ভালোভাবে কাজ করতেছে। সম্মানিত চিকিৎসক বন্ধু, আমরা ফলো আপের ক্ষেত্রে দেখব যে ক্লিয়ার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, রেমেডি তখন কাজ করছে এটা ধরে নেব। এখন ইনিশিয়ালি অ্যাগ্রাভেশন হয়ে এরপরে যদি ইমপ্রুভমেন্ট হয়, তখনও ধরে নেব রোগী ভালোর দিকে যাচ্ছে। ইনিশিয়ালি অ্যাগ্রাভেশন হয়ে এরপরে ভালো ফিল করতেছে, ফলোড বাই ইমপ্রুভমেন্ট, অবশ্যই এটা ভালোর দিকে যাচ্ছে। কিন্তু রং রেমেডি হলে, ইনসাফিসিয়েন্ট অবজারভেশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না, তাই না? নতুন কোনো সিমটম যদি দেখা দেয়, নিউ সিমটম দেখা দেয়, তাহলে ধরে নেব আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি। এই ক্ষেত্রে প্রগনোসিস কি হতে পারে? এখন ক্রনিক কেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে শুধু রেমেডি সিলেকশন হয়েছে, এটাই কিন্তু শুধু একজন ফিজিশিয়ানের গুরুত্বপূর্ণ কাজ, যে ক্রনিক কেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে রেমেডি সিলেকশন করাই কিন্তু জরুরি না, তার সাথে আরো যে বিষয়গুলো আছে, ফিলোসফিক্যাল যে বিষয়গুলো আছে, সেগুলো গভীরভাবে অবজারভেশন করতে হয়। তো আমরা অলরেডি 1 ঘন্টা আলোচনা করতেছি, তো আগামীতে ইনশাল্লাহ আরো বিস্তার আলোচনা করার চেষ্টা করবো 4th পর্বে। তো হ্যানিম্যানিয়ান ক্রনিক কেস
আমরা কিভাবে অবজারভেশন করব, পেশেন্টের কোন কোন বিষয় ইমপ্রুভমেন্ট হচ্ছে A to Z আমরা এটা বুঝতে পারবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। জি, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন বাকি গেছে একটু। আপনার কথা নয়েজ আসতেছে, ঠিক আছে, ওখান থেকে, বা ইকো হচ্ছে, ইকো। স্যার, প্রচুর বৃষ্টি হচ্ছে স্যার, এই জন্য এখানে আমারটা একটু ক্লিয়ার হচ্ছে না। আপনারা কি ওনার কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? স্যার ওনার কোনো কথা শুনতে পাচ্ছেন না স্যার। আপনি দেখলেন, লিফট নিয়ে আবার ঢুকেন, লিফট নিয়ে আবার ঢুকেন, লিফট নিয়ে আবার ঢুকেন। জি, হ্যাঁ, আর কার কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, বলছিলেন ভাই? জি স্যার, বলছিলাম একটা রোগীর ক্ষেত্রে মেডিসিন প্রয়োগ করেছি, মানে সর্বাঙ্গীন সিমটম নেওয়ার পরে এবার ওই মেডিসিনটার ওই রোগীটার ক্ষেত্রে স্কিন ডিজিজের বিশেষ রোগী, মানে পর্যাপ্ত হারে ওই স্কিন ডিজিজটা বেড়ে গিয়েছে। জি, এখন স্কিন ডিজিজ মানে মেডিসিন প্রয়োগ করার পরে স্কিন ডিজিজ বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে মানে মেডিসিন চালিয়ে যাব না প্লাসিবো চালানোর সুবিধা হবে সেটা? এতক্ষণ আলোচনা আপনি মানে ক্লিয়ার শুনেছেন কিনা? জি জি, শুনেছি। জি, জি। তো আলোচনা যদি শুনে থাকেন তাহলে এর মধ্যে উত্তর ছিল। যাই হোক, জি স্কিন ডিজিজ বাড়ছে, এখানে দুইটা বিষয় হতে পারে। হ্যাঁ, তো প্রথম বিষয় হলো এটা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন কেনা, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন কেনা। এখন হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হলে মেন্টালি ভালো লাগবে, স্কিন ডিজিজ বাড়ছে কিন্তু তার মেন্টালি ফিজিক্যালি অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে তার ঘুম, খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা, হ্যাঁ, মানসিকভাবে একটা প্রশস্তি, এটা ভালো ফিল করবে যদি কিনা সঠিক মেডিসিন হয়ে থাকে, সঠিক রেমেডি হয়ে থাকে। এটা কেন হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। আর যদি কিনা হয়ে থাকে, যেমন আপনি সালফার অ্যাপ্লাই করেছেন, এখন সালফার অ্যাপ্লাই করেছেন, তো সালফার সিস্ট স্কিন ডিজিজ তার মধ্যে শুরু হয়েছে। ড্রাগ ইনডিউসড, মেডিসিনাল ইনডিউসড সিমটম তার ক্ষেত্রে দেখা দিয়েছে। এখন বৃদ্ধি হচ্ছে, রোগীকে বলতেছে আসলে তো স্কিন ডিজিজ বেড়ে গেছে, একটু অপেক্ষা করেন। আসলে এটা ওই সালফারের কারণে বৃদ্ধি হলো না এটা হোমিওপ্যাথিক বৃদ্ধি হলো, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হলো, তাই না? এটা অবজারভেশন করলেই বোঝা যাবে। হ্যাঁ, তা আপনি মনে হয় বুঝতে পারতেছেন। জি 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 স্যার। এটা ডিপলি একটু পর্যবেক্ষণ করেন, মেন্টালি কেমন ফিল করতেছেন, তার ঘুম, খাওয়া দাওয়া কি অবস্থা। হ্যাঁ, চুলকানি আছে কিন্তু আগে ঘুমাতে পারতো না, এখন ঘুমায়। আগে ক্ষুধা কম ছিল, পেটের সমস্যা ছিল, পেটের কন্ডিশন ভালো, তাহলে অবশ্যই রোগী ভালো দিকে যাচ্ছে। এখন ওষুধ দিয়েছেন, সবকিছুই বৃদ্ধি পেয়েছে, মেন্টালি ভালো নাই, হ্যাঁ, চুলকানি বাড়ছে, তার ঘুম হচ্ছে না, এখন চুলকানি বেড়ে গেছে। আপনি কি বলতে পারবেন রোগীকে যে আপনি একটু অপেক্ষা করেন, আর অপেক্ষা করেন? তো অপেক্ষা কতদিন? 1 মাস, 2 মাস, 15 দিন, কতদিন? জি, এটা আরো গভীর পর্যবেক্ষণ করা প্রয়োজন। নেক্সট, আর কোনো কোশ্চেন? একজন হাত তুলেছেন, শাহেদা ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, করুন। জি স্যার, আমাদের ওই যে একটা রুগী আমরা মেডিসিন দিছিলাম ওই যে আলু চিপার কারণে, কাশির কারণে। জি, বলেন।
জি স্যার, ওটা ওই যে প্রথম বাড়ছিল, স্যার পিএল এ রাখছিলেন, এখন কমতেছে। আলহামদুলিল্লাহ আজকে যে কাশির পরিমাণ এখন কমে গেছে স্যার, এখন পিএল এ রাখবো আজকে 8 দিন। জি জি জি, কতদিন কি ওষুধ দেওয়া ছিল, কি ওষুধ দেওয়া ছিল? ল্যাট্রামিও 2 এবং 3 ছিল স্যার। তারপরে তার প্রচন্ড কাশি, হ্যাঁ, প্রচন্ড কাশি বাড়ছিল, এরপর এখন কম আছে। যতদিন পর্যন্ত রোগী ভালো ফিল করে ততদিন পর্যন্ত প্লাসিবোর উপর রাখেন। ওকে, জি। নেক্সট, আজকের ক্লাসটা, হ্যাঁ বলেন। আমার একটু পরামর্শ নেওয়ার দরকার স্যার। আজকে প্রায় 5 মাস ধরে তার মেডিসিন চলে না, 4 মাস করি। হ্যাঁ, আপনার মেয়ের স্যার, মেয়ের, ওরে স্যার নাম দিতে। আচ্ছা দেখি, আজকে এখন এখন তো পরামর্শ ইয়ে না, এখন হলো ক্লাসের পরে প্রশ্ন উত্তর পর্ব চলতেছে। হ্যাঁ, তো পরামর্শ যখন আমরা ওই যে গ্রুপে রুগী দেখি ওই সময় লিঙ্ক দিয়ে দিব এবং সবাই আসবে, ভালো হবে। জি, এরপরে হ্যাঁ, নেক্সট কোশ্চেন। স্যার তাহলে সন্ধ্যা দিলে একটু ভালো হবে স্যার, আমি তো বাসায় থাকবো। মাগরিবের পরে 7:30 8টার দিকে দিয়ে। জি, নেক্সট, আর কোনো কোশ্চেন? নেক্সট, আর কোনো কোশ্চেন? আঙ্কেল আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল। স্যার আমি একটু বের হচ্ছি স্যার, যদি অনুমতি দেন। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। জি, বলছেন। কোনো রেমেডি দেওয়ার পরে যদি আমরা দেখি রোগের উন্নতি হচ্ছে, তখন কি ওষুধ বন্ধ রাখতে হবে না ওষুধ চালিয়ে যেতে হবে? জি, বন্ধ রাখতে হবে। বন্ধ রাখতে হবে। জি জি। ও, তারপরে যখন আবার কার্যক্রম থেমে মানে দেখা যাবে যে আর উন্নতি হচ্ছে না, তখন কি আবার ফের মেডিসিন দিতে হবে? এখানে কয়েকটা বিষয় আছে, জি আমি উত্তর দেবো এটার। জি, আমি কি একটা রোগীর কথা বলতে পারি এখানে? হ্যাঁ, একটা প্রশ্ন করেছেন, সেটা উত্তর দিয়ে তারপরে করে নাকি? জি জি জি। তো এখানে একটা বিষয় বলেছেন যে উন্নতি হওয়ার পরে আমরা রিপিটেড ডোজ দিব।